ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার চীন থাইল্যান্ড সফর বাংলাদেশের আঞ্চলিক কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। গাজা ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ঢাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে বাংলাদেশ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। এবং ছাত্র আন্দোলন বিরোধী মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবীর আত্মসমর, 85 জন কারাগারে। স্বাগত সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। এর আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহকদের সঙ্গে নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। মেহরাব সুমনের রিপোর্ট। বাংলাদেশের এই বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ তৈরির লক্ষ্যে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। কাম এক্সপিরিয়েন্স এ নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে এবং সেই গল্পটাকে আরও ভালো একটা গল্প করার জন্য, সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। সেই ইনিশিয়েটিভগুলো কি আমরা সেগুলো শেয়ার করতে চাই। আমাদের সামিট কালকে থেকে শুরু হচ্ছে। কালকে আমাদের বেশ কয়েকটা 2টা ট্র্যাকে আসলে জিনিসপত্র আগাবে। প্রথম ট্র্যাকটা হচ্ছে যে আমরা প্রায় 60 জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে আমাদের একটা স্পেশাল ফ্লাইট সেটা যাবে চট্টগ্রামে। সেখান থেকে আমরা কোরিয়ান ইপিজেড এবং মিরেশ্বরাইতে আমাদের যে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন আছে, এই দুইটা আমাদেরকে ভিজিট করিয়ে রাতের বেলা আবার ফেরত নিয়ে আসবো। আর প্রধান উপদেষ্টা যদিও ওনার রেসিডেন্সে ফেরত যাবেন, কিন্তু যারা একেবারেই খুব সিনিয়র অফিসিয়াল আসছেন, যারা একেবারে যেরকম আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনাদের কিছুক্ষণ আগে, তাদের সাথে উনি বাইল্যাটারালি বসবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ডিসিশন নিয়েছেন যে ওনারা এলএনজি আবার এক্সপোর্ট করবেন। তো সেই ব্যাপারে আমরা অলরেডি আমেরিকার সাথে কথা বলছি। সো আমাদের জন্য একটা নতুন সোর্স অফ এনার্জি তৈরি হয়েছে জিসিসি মার্কেট, যে গালফ মার্কেটগুলোর বাইরে আমেরিকা আরেকটা মার্কেট হিসেবে। তো আমরা যদি ওই মার্কেটটাকেও ভালোভাবে ট্যাপ করতে পারি, আমার ধারণা যে এনার্জি সাপ্লাইয়ের এই যে ক্রাইসিসটা আছে বা একটা শর্টেজ আছে, সেই শর্টেজটাকে আমরা রিকভার করতে পারবো। রিকভার করতে পারলে আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হবে। এবার ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে 50টি দেশের 550-এর বেশি বিনিয়োগকারী এবং 2500 দেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বাংলাদেশের যে ওভারঅল পিকচারটা, বাংলাদেশি একটা মানুষকে যদি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চীন থাইল্যান্ড সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন যেন এক আঞ্চলিক কূটনীতির বিজয়গাথা। রোহিঙ্গা ইস্যুতে চীনের স্পষ্ট সমর্থন, কূটনীতিতে বড় সাফল্যর ইউনূস মোদির বৈঠক, আঞ্চলিক সমঝোতার সম্ভাবনা। এরপরেও নানা মহলে প্রশ্ন আছে, প্রধান উপদেষ্টার এই সফরে কি পেল বাংলাদেশ? এই প্রশ্নের জবাব খুঁজছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভুইয়া। ক্যামেরায় ছিলেন শাহিন আমন। চুপেসারে শুরু হলেও শেষটা নিঃসন্দেহে এক কূটনৈতিক জয়গাথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন থাইল্যান্ড সফর যেন আঞ্চলিক রাজনৈতিক মোড় ঘুরানোর এক অধ্যায়। এই দুইটি সফরে প্রতিটি মুহূর্তে ছিল পরিকল্পিত, প্রাসঙ্গিক এবং প্রত্যাশার। বেজিংয়ে আলো ঝলমল হলে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ বৈঠক। এটাই সফরের প্রথম ব্রেকিং পয়েন্ট। দ্বিপাক্ষিক বন্ধুত্বের কথা তো হলোই, আলোচনায় উঠে এলো সবচেয়ে স্পর্শকাতর ইস্যুটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়ে চীন জানালো বাংলাদেশের পাশে থাকার কথা। বারবার বলি আসছে, তারা জানে বহুদিন থেকে যে আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা হুমকির মুখে ফিরে দিয়েছে গত সরকার। তারা বারবার বিভিন্ন হাসিনার সময় তারা একটু বক্তব্য দিয়েছে, কিন্তু সরকার এগুলোকে বুঝেও নেই, আমলেও নেই, কারণ তাদের একমাত্র এক দৃষ্টি শুধু একটা দেশের প্রতি ছিল। এটা কিন্তু আমাদের জন্য একটা
বড় রিএসুরেন্স বলবো যে যখন আমরা নিরাপত্তায় ভুগছি একটা বড় দেশের চাপে, সেখানে চায়নার মতো একটা মহাশক্তি আমাদের পাশে আছে। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অত্যন্ত আমি বলবো যে খুব শুভ লক্ষণ, এবং এই ভিজিটটা আমাদের জন্য নানাভাবে সহায়ক হয়েছে। এখানেই থেমে যাননি ডক্টর ইউনূস। থাইল্যান্ডে একান্ত বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাবেক রাষ্ট্রদূত এস শফিউল্লাহ বলেন, ডক্টর ইউনূস মোদীর বৈঠকে লুকিয়ে রয়েছে আগামী দিনের আঞ্চলিক সমঝোতার সূত্র। মূল কথাগুলো সামনাসামনি বলা হয়েছে। এটা আমি বলবো যে এতে বাংলাদেশের যে সার্বভৌমত্ব এটা কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ভারতের কাছে। ভারত এখন থেকে ওইভাবেই আমাদের সাথে সম্পর্ক করতে হবে ভবিষ্যতে, সর্বদার ভিত্তিতে, মানসম্মানের ভিত্তিতে, আমাদের ভৌগোলিক অখণ্ডতা প্রতি সম্মান রেখে কথা বলতে হবে। বিগত 15 বছর ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি বাংলাদেশ, এমন আক্ষেপ জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিফলন ফুটে উঠেছে এই বৈঠকে। যেটা 15 বছর কোনো হাসিনা মোদির সামনে চোখে চোখে এই কথাটা বলতে পারি, সমান পর্যায়ে এই কথাটা বলতে পারেনি, যার পর ইউনূস বলেছেন। তার মানে হলো যে কি বাংলাদেশ তার অ্যাসার্শন অফ ইটস ওন রাইট, আমাদের সার্বভৌমত্বর যে একটা প্রতিফলন এই মিটিং এসে প্রকাশিত হয়েছে। 1-to-1 কথা বলেছেন, অন ইকুয়াল টার্মস কথা বলেছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না ভারত, এমন জোরালো আশাবাদ ব্যক্ত করেন এস শফিউল্লাহ। বাংলাদেশ ইলেকশন কীভাবে হবে, কোন কোন পার্টি ইলেকশন আসবে না, সেটা সম্পূর্ণ বাংলাদেশ দেখতে। এটা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ঢাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে কাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গাজাবাসীর সমর্থনে আজ সোমবার রাজধানী ঢাকায় সংহতি সমাবেশ, বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এনসিপি কর্মসূচি ঘোষণা না করলেও দলটির নেতারাও সংহতি জানিয়েছেন সোমবারের বৈশ্বিক ধর্মঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রাক ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, আইইউবিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গাজার প্রতি সংহতি জানিয়ে সোমবার ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে। বিকেল 5টার দিকে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করবে জামায়াত। বাদ জোহর সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজত। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মানুষ ভোটের অধিকার ফিরে পাক, এগুলো যারা চায় না তারাই পরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধাচরণ করছে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়েই এসব লোকের জবাব বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতা। এশিয়ান টেলিভিশনে দিয়ে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দলের জন্য বাপরে এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। বিগত সরকারের আমলে শুধুমাত্র রাজনৈতিক মতের মিল না থাকায় বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে জেল, জুলুম, নির্যাতন, গুম হত্যার মুখোমুখি হতে হয়েছে। সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য রাজাকার থেকে শুরু করে জঙ্গি সহ নানান অপবাদ দিয়েছে পতিত আওয়ামী লীগ। সেই জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের পর কিছুটা স্বস্তি মিলেছে বটেই, কিন্তু নতুন তকমা লাগাচ্ছে দলটির বিরুদ্ধে। চাঁদাবাজ, দখলবাজ বলে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে একটি মহল। বিএনপি জনগণের রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে বলেই বারবার তাদের এসব তকমা শুনতে হয় বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রী বলেছিল যে যদি বিএনপি আপোষ করে নির্বাচনে যেত তাহলে তারা এই নির্যাতন ভোগ করতো না, গ্রেপ্তারও হতো না। কাজেই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হয়, কারণ জাতীয়তাবাদী শক্তি দেশকে ধারণ করে, দেশপ্রেমকে ধারণ করে। সেই জন্য অপপ্রচার চালায় দেশি বিদেশিরা, যারা দেশ বিরোধী শক্তি, যারা বিদেশিদের তাবেদারি করে, দালালি করে, তারাই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কথা বলে। বিএনপি নেতা জানান, কোনো ষড়যন্ত্রে কান্না দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে তার দল। এই দল কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নেয় নাই। আপনি এই দলকে কেউ স্বাধীনতা বিরোধী দল বলতে পারবে না, এই দলকে কেউ ফ্যাসিদ দল বলতে পারবে না, স্বৈরাচারী দল বলতে পারবে না, কারণ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে এ দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কোনো অন্যায়ের কাছে আপোষ করে নাই, জুলুম খেটেছে, নির্যাতন ভোগ করেছে নেতাকর্মীরা।
দেশ এবং জাতির যারা উন্নয়ন সহ্য করতে পারে না তারাই জাতীয়তাবাদী শক্তি বিরোধিতা করে বলে জানান বিএনপির এই নেতা। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র করে, সকল সময়ই করেছে, কিন্তু দিন শেষে যারা এই কাজটা করে তারা দেশের পক্ষের লোক না। দিন শেষে কিন্তু জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হয়, কারণ সত্যের বিজয় কিন্তু হয় দেরিতে হলেও। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থী ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই মামলায় ৯ জনকে জামিন দেওয়া হয়েছে। রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে আদেশ দেন। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী। এর আগে সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ৯৩ আইনজীবী। বিকেল ৩:৩০টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল ৫টার পর আদালত আদেশ দেন। এই মামলার অন্যতম আসামি হলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরো, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবদুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমান বাদল, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম। কক্সবাজারের ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাইচপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি চকরিয়া উপজেলার চিরিঙ্গা ৫ নং ওয়ার্ড সওদাগরপাড়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে আব্দুল আদুদ প্রকাশ দুদু মিয়া। বিকেলে মাইচপাড়া এলাকায় রেলওয়েতে ট্রেন যাওয়ার পর রেললাইনের পাশে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে পড়তে দেখা যায়। ঢাকা থেকে কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সংস্কার করেছে, গণমুখী উন্নয়ন করেছে, অথচ সেই বিএনপিকেই সংস্কারের বিরোধী বলা হচ্ছে। তিনি রোববার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল সালাম পিন্টু বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, আর পেছনে রয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল। এসব ষড়যন্ত্র রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোপালপুর উপজেলার সরকারি সুতি ভিএম পাইলট মডেল হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। পাবনা বেড়া উপজেলার কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশন ও মানবকণ্ঠ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ এফডিআইএল এর সায়েন্টিফিক প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, সভাপতি মাহফুজুল হক সিদ্দিকী, ফুয়াদ সহ আর অনেকেই। বরিশালের বাকেরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় নিয়ামত ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বাংলা বাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম ফরসাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল বরিশাল জেলা উপজেলার নেতাকর্মীরা। আরাফাত রহমান কোকোর রুহুর মাগফিরাত কামনা করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। আজ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার চীন থাইল্যান্ড সফর বাংলাদেশের আঞ্চলিক কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। গাজা ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে বাংলাদেশ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। এবং ছাত্র আন্দোলন বিরোধী মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবীর আত্মসমর্পণ, 84 জন কারাগারে।
এশিয়ান সকালের সংবাদে পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।